जय हिंद बंधुरा আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে তো আমি ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে একটি ভিডিও নিয়েছিলাম, সিন্ধু সভ্যতা। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখেছো, না দেখে থাকলে তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখে নাও। সকল প্রশ্ন কিন্তু এর আগে আরআরবি যে সকল পরীক্ষা হয়েছে, যেমন গ্রুপ ডি, এনটিপিসি, তারপর জেই ইত্যাদি পরীক্ষায় জিজ্ঞাসা করা সকল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা কিন্তু পলিটির ওপর থেকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গণপরিষদে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদে খসড়া কমিটির মূলত চেয়ারম্যান ছিলেন, আমরা সকলেই জানি, ডক্টর বি.আর. আম্বেদকর। এই গণপরিষদ কয়জন কমিটির মেম্বার নিয়ে গঠিত হয়েছিল? 7জন, যার মধ্যে হেড ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গণপরিষদে খসড়া কমিটি গঠন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? গণপরিষদে যে খসড়া কমিটি গঠন করা হয়েছিল সেটি হয়েছিল 29 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে যে খসড়া কমিটি, গণপরিষদে যে খসড়া কমিটি রয়েছে, সেই খসড়া কমিটির কি বলে যে নিম্নলিখিত সদস্য কে ছিলেন না? তো এর মধ্যে উত্তর হয়ে যাবে অপশন ডি, এভি ঠক্কর কিন্তু এর সদস্য ছিলেন না। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন কোন কমিটির সুপারিশে যে মৌলিক কর্তব্য, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে হচ্ছে 51 আর্টিকেলে। এর মধ্যে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। যখন সংবিধান তৈরি হয় তখন কিন্তু কোনো মৌলিক কর্তব্য ছিল না। পরবর্তীতে 1976-এ 44তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য 10টি অ্যাড করা হয়। পরবর্তীতে একটি মৌলিক কর্তব্য অ্যাড করা হয়, যেটা হচ্ছে যে 2002 খ্রিস্টাব্দে। তো এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তো এটি হয়েছে শরণ সিং কমিটির সুপারিশে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের যে দেশি রিয়াসাত বা দেশীয় রাজ্য ছিল 562টি। তো সেগুলি অন্তর্ভুক্ত করেছিলেন কে? তো নিম্নলিখিতের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন বল্লভভাই প্যাটেল অন্তর্ভুক্ত করেছিলেন। তো এখানে মূলত 559টি রাজ্য সরাসরি অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু 3টি রাজ্য, যার মধ্যে একটি হলো জম্মু কাশ্মীর, যেখানে রাজা হরি সিংয়ের হস্তক্ষেপের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। তারপর হলো একটা ছিল হায়দ্রাবাদ, যেখানে অপারেশন পোলো। আর 3 নম্বর হলো জুনাগড়, যেখানে গণভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তী প্রশ্ন এখানে আরও একটা কথা জেনে রাখা ভালো যে এই সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে প্রথম অর্থমন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন এই আর কে শানমুখম চেট্টি। তারপর পরবর্তী প্রশ্ন এখানে আরেকটা জিনিস, যে অর্থমন্ত্রী হয়ে তিনি প্রথম কিন্তু বাজেট পেশ করেছিলেন ওই 26শে নভেম্বর। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রথম ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল কততে? প্রথম ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল 1950-এ। এটা কিন্তু 26শে জানুয়ারির দিনে 26শে জানুয়ারিতে আমাদের যে সংবিধানটা কার্যকারী হয়েছিল, এর ভিত্তিতে কিন্তু ভারতে প্রজাতন্ত্র দিবস এই 26শে জানুয়ারি পালন করা হয়। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন কমিশনের মাধ্যমে বা কোন পরিকল্পনার মাধ্যমে ভারতে গণপরিষদ যে গঠন করার বা গণপরিষদ কমিটি স্বাধীন ভারতের জন্য যে আইন তৈরি করবে সেটি গঠন হয়েছিল? তো 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে এটি গঠন হয়েছিল। এটির প্রথম অধিবেশন বসেছিল কত খ্রিস্টাব্দে? যে গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল কিন্তু 9 ডিসেম্বর 1946-এ। তারপর পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়? এটাও হয়ে যাবে 1950-এ।
1950 ভারতকে প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের স্বাধীনতার পর গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতের স্বাধীনতার পর গণপরিষদের সভাপতি ছিলেন হয়ে যাবে এখানকার মধ্যে ডক্টর রাজাগোপালাচারী, হয়ে যাবে উত্তর হচ্ছে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার পূর্বে ছিল গণপরিষদের সভাপতি ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি মাত্র 2 দিনের জন্য ছিলেন, 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যিনি প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন গণপরিষদে। এর আগের প্রশ্নটাই যেটা বললাম যে ডক্টর সচিদানন্দ সিনহা, তিনি সকল যে মেম্বারগুলো বসেছিল গণপরিষদে তাদের মধ্যে সর্ববয়োজ্যেষ্ঠ হওয়ার জন্য তাকে কিন্তু গণপরিষদের সভাপতি করা হয়েছিল। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের ক্যালিওগ্রাফার হিসাবে পরিচিত প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। আমাদের ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান, সম্পূর্ণই কিন্তু হ্যান্ড রিটেন রয়েছে। এই হ্যান্ড রিটেন বা লেখার কাজ করেছিলেন এই প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান প্রজাতন্ত্রী কারণ ভারতীয় সংবিধান প্রজাতন্ত্রী হওয়ার কারণ এতে কোনো বংশগত উপাদান নেই। আমাদের ভারতের সংবিধানে বা কোনো মুখ্যমন্ত্রী পরবর্তী যে তার ছেলে মুখ্যমন্ত্রী হবে এমন কিন্তু কোনো নেই। যিনি ভোটে বা যিনি জনগণ যাকে সিলেক্ট করবে তিনি একমাত্র মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হবেন। এর জন্যই আমাদের সংবিধান হচ্ছে বংশগত বা আমাদের দেশ বংশগত উপাদান নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 370 নম্বর আর্টিকেল। 370 নম্বর আর্টিকেলের খসড়া কে তৈরি করেছিলেন? 370 নম্বর আর্টিকেলের খসড়া তৈরি করেছিলেন গোপাল স্বামী আয়াঙ্গার। এই 370 নম্বর আর্টিকেল ভারতীয় সংবিধান থেকে কত খ্রিস্টাব্দে রিভোক করা হয়? 2019 খ্রিস্টাব্দে। এটি কোন স্টেটের সঙ্গে রিলেটেড ছিল? জম্মু কাশ্মীরে এই আর্টিকেলের মাধ্যমে ডবল ফ্ল্যাগ তোলা হতো বা 2টি পতাকা উত্তোলন হতো। তারপর বা সেখানকার আরও একটি কথা হলো যে সেখানকার 2টি সংবিধান ছিল। এবার হলো পরবর্তী প্রশ্ন যে অবজেক্টিভ রেজুলেশন যে জওহরলাল নেহেরু পেশ করেছিলেন, সেই অবজেক্টিভ রেজুলেশন কত খ্রিস্টাব্দে পেশ করা হয়েছিল? এই অবজেক্টিভ রেজুলেশন পেশ করা হয়েছিল ডিসেম্বর 13, 1947। তারপর আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে।